প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন অনুষ্ঠান ক্ষুদ্র ব্যবসা। আপনারা জানেন বৈশ্বিক মহামারীতে পুরো পৃথিবী আক্রান্ত এবং এই মহামারীর অন্যতম বলির পাঠা হচ্ছে যারা বিভিন্ন চাকরিতে কর্মরত ছিলেন বা আছেন। সব কিছুই বন্ধ হয়ে গেছে, শুধু এদেশে নয়, পুরো পৃথিবী জুড়েই। একটি বেসরকারি হিসেব অনুযায়ী শুধুমাত্র ঢাকা শহর থেকে প্রায় লাখের অধিক মানুষকে চলে যেতে হয়েছে তাদের নিজ গ্রামে। সেসব মানুষ ফিরে আসার সম্ভাবনা খুবই কম। তার অন্যতম কারণ হচ্ছে চাকরিহীনতা বা চাকরি হারিয়েছে এই সকল মানুষ। তাহলে উপায় কি? উপায় হচ্ছে স্বাবলম্বী হওয়া, নিজের পায়ে দাঁড়ানো। আমরা অনেকেই ব্যবসা বাণিজ্য অনেক কিছু করতে চাই, কিন্তু সঠিক তথ্য না জানার ফলে আমরা ঠিক জানি না কিভাবে শুরু করতে হবে, কোথা থেকে শুরু করতে হবে। সেই সকল মানুষদেরকে পথের দিশা দেখানোর জন্যই আমাদের এই আয়োজন ক্ষুদ্র ব্যবসা। আশা করি খানিকটা হলেও আপনারা উপকৃত হবেন আমাদের সঙ্গে থেকে। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে আজকে কথা বলার জন্য যিনি রয়েছেন তিনি আমাদের অনেকেরই পরিচিত মোহাম্মদ মামুন ভাই, মামুন মিয়া। মামুন ভাই উনি হচ্ছেন ট্রাস্টি বোর্ড মেম্বার এবং সাবেক সভাপতি বাংলাদেশ জাতিসংঘ ছাত্র সমিতির। মামুন ভাই কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মামুন ভাই, ক্ষুদ্র ব্যবসায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি জানেন যে ক্ষুদ্র ব্যবসা এমন একটি অনুষ্ঠান যেখানে আমরা চেষ্টা করব ব্যবসায়ের যে বিভিন্ন সেক্টর রয়েছে, যেমন একজন মানুষ সে হয়তো খুব অল্প পুঁজিতে কিছু একটা করতে চাইছে, কিভাবে করবে, কোথা থেকে সে পণ্যটা নিয়ে আসবে, সেই পণ্যের গুণগত মান কেমন হবে, সেই পণ্যের মার্কেট ভ্যালু কী, এই সব কিছু নিয়েই আমরা কথা বলবো। তবে তার আগে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো বিশেষ করে সেটি হচ্ছে ইলেকট্রনিক্স পণ্য। তো তার একটি ছোট প্রতিবেদন আছে, আমরা একটুখানি দেখে আসি এবং পাশাপাশি দর্শক শ্রোতা যারা আছেন তারাও দেখবেন। এই ক্ষেত্রে আপনার কাছে একটুখানি জানতে চাইবো আমি ইলেকট্রনিক্স পণ্যের ব্যাপারে। বিশেষ করে বিভিন্ন ধরনের পণ্যই রয়েছে। তো ইলেকট্রনিক্স পণ্য নিয়ে ব্যবসা করতে চাইলে তরুণ উদ্যোক্তা যারা আছে তাদের প্রতি আপনার কি সাজেশন থাকবে? ধন্যবাদ। আপনি এখানে একটা ওয়ার্ড ব্যবহার করেছেন, তরুণ। তরুণের যদি আমি সংজ্ঞায়িত করতে যাই বা চিন্তা করতে যাই বাংলাদেশের পার্সপেক্টিভ এবং ওয়ার্ল্ডের পার্সপেক্টিভে, ওয়ার্ল্ডে এখন টোটাল জনসংখ্যা প্রায় 1.6 বিলিয়ন হলো গিয়ে আমার তরুণ, এবং এর পাশাপাশি যদি বাংলাদেশে দেখি, বাংলাদেশে প্রায় 5,30,00,000 53 মিলিয়ন আমার হলো গিয়ে এই ইয়ুথ কমিউনিটি। সো ইয়ুথ কমিউনিটির যে জায়গা বা মানে সবচেয়ে বড় ব্যাপার হলো তার প্রথম যে প্রয়োজনীয়তা, সেটা হলো তার এডুকেশন। এখন এডুকেশনের জায়গায় অনেকে এডুকেটেড হচ্ছে, ফর্মাল ইনফর্মাল এডুকেশন। তো ফর্মাল এডুকেশনের পরে যেটা হয়, তার সবচেয়ে বড় যে চাহিদার জায়গাটা এমপ্লয়মেন্ট, যেটার সাথে আপনি এই বৈশ্বিক মহামারীর কথা আপনি বললেন, যে বৈশ্বিক মহামারীতে একটা বড় সংখ্যায় এবং বড় জায়গায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমার এই তরুণ কমিউনিটি, কারণ তারা প্রচুর পরিমাণ চাকরি হারিয়েছে এবং এই ফিরে আসার সম্ভাবনাটাও খুবই কম এবং কিছু কিছু জায়গায় সুযোগের জায়গাও তৈরি হচ্ছে। যেমন এখন যদি আমি দেখি যে আসলে ইন্ডিয়াতেই আপনি যেটা বললেন, বাংলাদেশে ইন্ডিয়ান পার্সপেক্টিভে প্রায় 21 মিলিয়ন তারা হলো গিয়ে জব হারিয়েছে এই করোনার সময়ে। তো এখন ঘটনাটা হলো যে এই তরুণরা যে এডুকেটেড হচ্ছে, প্রতি বছর প্রচুর পরিমাণে পড়াশোনা করছে, গ্র্যাজুয়েটেড হচ্ছে, তারপরে সে হলো গিয়ে আমার এই সে চাকরির বাজারে ঢুকতেছে। তো চাকরির বাজারে প্রতি বছর আমার এমপ্লয়মেন্টের জন্য আসে 24 থেকে 25 লক্ষ আমার তরুণ। এখন এই 24 থেকে 25 লক্ষের মধ্যে কয়েকটা ক্যাটাগরি যদি আপনি দেখি, একটা হলো যে তার মধ্যে সরকার চাকরি দিতে পারে 1 থেকে 1.5-2 লাখের মতো। সেখানে আসলে সুযোগটা খুবই সীমিত, কারণ সরকারের টোটাল এই সিস্টেমটাকে চালানোর জন্য তার 25-26 লক্ষ তার কর্মচারী। তো এর মধ্যে সে প্রত্যেক বছর এই ধরনের একটা সংখ্যাকে সে রিক্রুট করে এবং সকল সিস্টেমের মধ্যে। তার মানে এই আমার কিন্তু একটা প্রায় 24 লক্ষর মতো তারা এখন এরা কি প্রাইভেট সেক্টরে আমার চাকরি দিতে পারে আরও 12 থেকে 13 লক্ষ বা 14 লক্ষ, তাহলে 15 থেকে 16 লক্ষের মতো আমি কভার করতে পারলাম। বাকি যে 7-8 লক্ষ তারা আসলে কি করবে? এখন সেইখানে প্রশ্নটা। এখানে প্রথম প্রশ্ন হলো যে কিছু সংখ্যক চাই যে আমি দেশের বাইরে যাব, পড়াশোনা করব, তাহলে একটা সেক্টরে চলে গেলো অল্প কিছু সংখ্যক। আরেকটা বড় সেক্টরে যারা আছে তারা আসলে এমপ্লয়মেন্টের জন্য, যাদেরকে আমরা বলতেছি রেমিটেন্স যোদ্ধা, যারা আসলে বাইরে যাচ্ছে,
তারা একটা সংখ্যা আছে ট্রেনিং নিয়ে, ছোট ছোট ট্রেনিং আছে, কিছু আছে ট্রেনিংয়ের বাইরেও অনেকেই যাচ্ছে, সেখানে আসলে আমরা অত বেশি লাভবান হতে পারি না। যারা আসলে ট্রেনিংয়ের মাধ্যমে যাচ্ছে তারা আসলে তারা লাভবান হচ্ছে এবং পাশাপাশি দেশও লাভবান হচ্ছে। এটা একটা জায়গা। আরেকটা একটা বড় সেক্টর হলো গিয়ে যারা এন্টারপ্রেনার হতে চায়, যে আমি আসলে চাকরি করতে চাই না, আমি বিদেশে যেতে চাই, কিন্তু তার হয়তো একটা লালিত স্বপ্ন ছিল, সে আসলে ব্যবসা করতে চায়। এখন এই ক্ষুদ্র ব্যবসার কথা যেটা আসছে, আসলে বিজনেসটা যখন স্টার্ট করে কেউ, তখন এই ছোট করেই স্টার্ট করতে হয়। যে কোনো ব্যবসায় আসলে ক্ষুদ্র থেকে শুরু হয়, যার জন্য আসলে আমরা নাম রেখেছি ক্ষুদ্র ব্যবসা। রহমান ভাই, আমরা প্রতিবেদনটা প্রায় তৈরি হয়ে আছে, আমরা একটু দেখব। তার আগে দর্শক শ্রোতা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে বলবো যে আপনারা চাইলে আমাদের আজকের এই অনুষ্ঠানটি আপনারা লাইভ দেখছেন, আপনাদের মতামত কমেন্টস করে জানাতে পারেন। পাশাপাশি আপনারা এটি আপনাদের টাইম লাইনে শেয়ারও করতে পারেন, যেন আপনারই মতো আপনার কোনো বন্ধু যুক্ত হতে পারেন, এই তথ্য যেন তিনিও পেতে পারেন। যেমনটা বলছিলাম, আজকে আমরা যে প্রতিবেদনটি দেখব সেটি হচ্ছে ইলেকট্রনিক্স পণ্যের ব্যাপারে। ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসা যারা করতে চাইছেন, নতুন করে যারা শুরু করতে চাইছেন, ক্ষুদ্র পরিসরে বা খুব স্বল্প পরিসরে, অর্থাৎ খুব স্বল্প পুঁজি নিয়ে, বিশেষ করে এখন যে ধরনের গরম আমাদের পড়েছে চারপাশে, বা এটা যদিও হেমন্ত, কিন্তু যে ধরনের গরম অনুভূত হচ্ছে, গ্রামগঞ্জ শহর সব জায়গাতেই ফ্যানের চাহিদা প্রচুর বেড়েছে। সো অনেকেই হয়তো ভাবছেন যে এই ফ্যান, বিশেষ করে টেবিল ফ্যান কিংবা সিলিং ফ্যান কিংবা যেটাকে আমরা জেট ফ্যান বলি, এই ফ্যানগুলি নিয়ে ব্যবসা করতে চান খুব অল্প পুঁজি নিয়ে। আপনি কোথা থেকে কিনবেন, কেমন পণ্যটি কিনবেন? এছাড়াও বিশেষ করে আমাদের ঢাকার বাইরে, বিশেষ করে মফস্বলে এবং আরবান এরিয়া যেটাকে আমরা বলি, সেখানে কিন্তু টর্চ লাইটের চাহিদা উত্তরোত্তর বাড়ছে এবং প্রতিনিয়তই মানুষের এই চাহিদাটা থাকে। এই পণ্যটি আপনি কোথায় পাবেন, এটির দাম কেমন, এই সকল কিছুই থাকবে এই তথ্যচিত্রে ইনফ্যাক্ট। তো আপনারা দেখুন, আমরা এটি দেখে পরবর্তীতে আমাদের অতিথির সঙ্গে এটি নিয়ে আরও কথা বলবো। আপনাদের জন্য রয়েছে এখন একটি তথ্যচিত্র। নবাবপুর। পুরনো ঢাকার নবাবপুরের নাম শোনেনি এমন লোক কমই রয়েছে। ঐতিহ্যগত কারণে এই নামটি খুবই বিখ্যাত। তবে নবাবপুর আরও একটি কারণে বিখ্যাত, বাংলাদেশের সবচাইতে বড় ইলেকট্রনিক্স পাইকারি পণ্যের মার্কেট হচ্ছে এই নবাবপুর। আজ আপনাদের নিয়ে এসেছি নবাবপুর এবং তার পার্শ্ববর্তী এলাকাতে। নবাবপুরের পাশেই রয়েছে সুন্দরবন মার্কেট। সারা বাংলাদেশে মূলত এখান থেকেই ইলেকট্রনিক্সের পণ্য পাইকারি মূল্যে সরবরাহ করা হয়। আজ আপনাদের নিয়ে এসেছি নবাবপুর এবং তার পার্শ্ববর্তী এলাকায়। নবাবপুরের পাশেই রয়েছে সুন্দরবন মার্কেট। এই মার্কেটটি মূলত ইলেকট্রনিক ফ্যান, লাইট এবং বিভিন্ন ধরনের পণ্যের জন্য বিখ্যাত। বর্তমান সময়ে টেবিল ফ্যান খুবই জনপ্রিয় একটি পণ্য। ক্ষুদ্র ব্যবসায়ীরা শুধুমাত্র টেবিল ফ্যান নিয়ে শুরু করতে পারেন আপনাদের ব্যবসা। সুন্দরবন মার্কেটটি টেবিল ফ্যানের জন্য বিখ্যাত। বাহারি রং ডিজাইনের হরেক রকমের ফ্যান রয়েছে এখানে। সাইজ ভেদে এর দাম ভিন্ন। মূলত 450 টাকা থেকে 1200 টাকায় আপনি পেয়ে যাবেন এই টেবিল ফ্যানগুলো। একসাথে সেট হিসেবে আপনাকে ক্রয় করতে হবে এই টেবিল ফ্যান, 4টি অথবা 6টি। যে কোনো রং ভেদে আপনি নিতে পারেন, অথবা রঙের মিশ্রণ ঘটিয়ে আলাদা আলাদা রঙেরও একসাথে নিতে পারেন। তবে অবশ্যই আপনাকে সেট হিসেবে কিনতে হবে। সুন্দরবনের আরেকটি পণ্য হচ্ছে লাইট। এখানে নানা ধরনের ফ্যান্সি লাইট রয়েছে। এছাড়া রয়েছে টর্চ লাইট। ঢাকা শহরে টর্চ লাইটের খুব একটা জনপ্রিয়তা না থাকলেও মফস্বল অঞ্চলে এর জনপ্রিয়তা প্রচুর। মফস্বলে টর্চ লাইটের চাহিদাও রয়েছে ব্যাপক। সেই চাহিদার কথা মাথায় রেখে আপনি টর্চ লাইট নিয়েও ব্যবসা শুরু করতে পারেন। মাত্র 24 টাকা থেকে শুরু করে 450 টাকায় আপনি পাবেন বিভিন্ন রকমের টর্চ লাইট। আর এই সব লাইটই মূলত চার্জ নির্ভর। এখানকার বেশিরভাগ পণ্যই চায়না থেকে সরাসরি আমদানিকৃত। তবে ক্রয় করার পূর্বে আপনাকে ভালো করে দেখে এবং বুঝে নিতে হবে। টর্চ লাইটগুলো সেট আকারে বিক্রি হয়, 6টি অথবা 12টি। যে কোনো সেট আপনি আপনার পছন্দ মতো কিনে নিতে পারেন। এখানে ছোট বড় সকল দোকানেই পাইকারি মূল্যে বিক্রি হয়। সুতরাং ক্ষুদ্র ব্যবসায়ী বন্ধুদেরকে বলবো, যদি পাইকারি পণ্য ক্রয় করতে হয় শুধুমাত্র তাহলেই এখানে আসুন।
নবাবপুরে আরেকটি বিখ্যাত পণ্য হচ্ছে সুইচ। গৃহ নির্মাণের ক্ষেত্রে এই সুইচের কোনো বিকল্প নেই। এই সুইচও আপনি এখানে পাইকারি মূল্যে পেয়ে যাবেন। একজন দোকানির কাছ থেকে চলুন সরাসরি জেনে নেই এই সুইচের পাইকারি মূল্য। আমার এখানে সুইচ, সকেট, সার্কিট ব্রেকার, ইন্ডাস্ট্রিয়াল আইটেম, হ্যাভেলসের সুইচ সকেট, হ্যাভেলসের ব্রেকার, এবিবি ব্রেকার, লিফটারের সুইচ, এনার্জি প্যাকের সুইচ সকেট, সুপারস্টার সুইচ সকেট সবে পাইকারি পাওয়া যায়। মিনিমাম আপনার 50,000 30,000 এর নিচে আমরা পাইকারি দিই না অনেকেই, কেননা আমরা পাইকারি মানে 2 লাখ 3 লাখ টাকা সেল না হলে তো আমাদের কোনো ব্যবসায় থাকে না। হ্যাঁ, অনলাইনে নিতে গেলে ব্যবস্থা আছে, ওনাকে আমরা ওই যে ইমোতে ছবি টবি পাঠাই, তারপরে ওনার পছন্দ হইলে তারপরে আমাদের থেকে নেয়। এগুলি আমরা পার্সেন্ট হিসেবে বিক্রি করি। এটা ধরেন আপনি 210 টাকার মধ্যে পেয়ে যাবেন, এটা হচ্ছে সুইচ 3 গ্যাং। আর এটা পাবেন আপনি 180 টাকার মধ্যে পেয়ে যাবেন, এটা হচ্ছে লিফটার। আর এটা পাবেন আপনি 320 টাকার মধ্যে পেয়ে যাবেন। সুইচের সবচেয়ে বড় পাইকারি বাজার হচ্ছে এই নবাবপুর। এছাড়াও আরেকটি পণ্য আপনাদেরকে আমি দেখাতে চাই, সেটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ফ্যান। প্রতি মুহূর্তেই ক্ষুদ্র ব্যবসা থেকে মাঝারি কিংবা বড় ব্যবসা, এই ফ্যানের গুরুত্ব অপরিসীম। আপনার কারখানার আরামের জন্য এই ফ্যানগুলি খুবই গুরুত্বপূর্ণ। মূলত 10 ইঞ্চি থেকে শুরু করে আপনি আপনার ইচ্ছে মতো এই ফ্যান বানিয়ে নিতে পারবেন এখান থেকে। 2 থেকে 3,000 টাকা পাইকারি মূল্যে এই ফ্যানগুলি ক্রয় করা যায়। প্রিয় শ্রোতা, আপনাদেরকে দর্শক বিশেষ করে আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম বাংলাদেশের সবচেয়ে বড় যে পাইকারি পণ্যের মার্কেট নবাবপুর, এবং নবাবপুরের পাশেই রয়েছে কিন্তু সুন্দরবন মার্কেট। ইনফ্যাক্ট নবাবপুরের এই পুরো জায়গাটি অনাদিকাল থেকেই বিখ্যাত, কারণ আপনারা জানেন যে পুরনো ঢাকার এই অঞ্চলটি ব্যবসায়ের জন্য বিখ্যাত। তবে নবাবপুরের এই লেনটি বিশেষ করে ইলেকট্রনিক্স পণ্যের জন্য বিখ্যাত। যত ধরনের ইলেকট্রনিক্স পণ্য আছে এখান থেকে আপনারা পাবেন, এবং সেটি মূলত সারা দেশে এইখান থেকেই হচ্ছে সরবরাহ করা হয়। এর পাশেই রয়েছে সুন্দরবন মার্কেট, আর সেখানেও রয়েছে ইলেকট্রনিক্সের অসংখ্য পণ্য। চলুন আমরা আরেকবার দেখে আসি। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন যুক্ত হয়েছেন, আমার মনে হয় যে তার সঙ্গে আমরা একটু কথা বলে নেই। তিনি একজন ব্যবসায়ী, সো তার সঙ্গে আমরা একটু জুমে যুক্ত হব। আশা করি আমরা খানিকক্ষণের মধ্যেই তার সঙ্গে যুক্ত হতে পারবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন যুক্ত হয়েছেন। আপনি কি শুনতে পাচ্ছেন লিটু ভাই? হ্যাঁ, লিটু ভাই শুনতে পাচ্ছেন আপনি আমাদেরকে? লিটু ভাই, আমরা আজকে ক্ষুদ্র ব্যবসার একটি সেক্টর নিয়ে কথা বলছি, সেটি হচ্ছে ইলেকট্রনিক্স পণ্য, বিশেষ করে ফ্যান, টর্চ লাইট, সুইচ বোর্ড, এ জাতীয় পণ্য যেগুলি রয়েছে সেটি নিয়ে কেউ যদি ব্যবসা করতে চায় তাহলে কিভাবে করবে, কোথা থেকে করবে। পাশাপাশি আজকে আমাদের অতিথি মামুন ভাই রয়েছেন আমাদের সঙ্গে, মামুন ভাইয়ের সঙ্গেও আমরা কথা বলছি বিষয়টা নিয়ে। তো লিটু ভাই, আমরা যতদূর জানি আপনি একজন ব্যবসায়ী এবং আপনি মোবাইল ফোন সেট নিয়ে ব্যবসা করছেন। তো এই কেউ যদি নতুন উদ্যোক্তা যারা আছেন, যারা হয়তো খুব অল্প পুঁজি নিয়ে এই বিষয়টি নিয়ে বা মোবাইল নিয়ে ব্যবসা করতে চায়, তারা আসলে কোথা থেকে শুরু করবে, কিভাবে শুরু করবে, আপনার অভিজ্ঞতার আলোকে যদি আপনি আমাদেরকে একটুখানি শেয়ার করতেন। জি, ধন্যবাদ ক্ষুদ্র ব্যবসায়ী সকল উদ্যোক্তাকে। আমার সামনে আছে আরেকজন বড় ভাই মামুন ভাই। আসসালামু আলাইকুম। তা মানে মোবাইল ব্যবসাটা আসলে যারা নতুন, যাদের আপনার ফিনান্সিয়াল অবস্থা খুব খারাপ, তারা আসলে ফ্লেক্সির ব্যবসাটা দিয়ে শুরু করতে পারে। ফ্লেক্সির ব্যবসা তেমন একটা ক্যাশ লাগে না, আপনার 10-15 হাজার টাকা হলেই ফ্লেক্সির ব্যবসাটা শুরু করা যায়। আচ্ছা, ওটা হচ্ছে যে টাকা ট্রান্সফারের যে মোবাইলের মাধ্যমে। হ্যাঁ, আচ্ছা। এর ভিতরে ফ্লেক্সি 4-5 মাস করলেই তারা আবার সিম বিক্রি করার একটা সুযোগ করে দেয় কোম্পানিগুলি। সিম বিক্রি করার থেকে একটা ভালো অ্যামাউন্ট প্রফিট আছে আর কি। আচ্ছা, মানে 5 মাস একটু করতে হবে, কষ্ট করতে হবে। পরে আপনার সিম যখন বিক্রি করবে তখন মোটামুটি একটা সংসারে ভালো একটা খরচ আইতে পারে। তখন ইচ্ছা করলে এইখান থেকে আবার ইচ্ছা করলে বিকাশ করতে পারে, সাথে নগদ করতে পারে। এই বিষয়টা হচ্ছে মানে মোটামুটি একটা অল্প অ্যামাউন্টে মোটামুটি একটা ভালো
প্রফিট আসে আর কি মফস্বল এলাকার জন্য। আর কেউ যদি মোবাইল ফোন সেটের ব্যবসা করতে চায় কিংবা যে ধরনের মোবাইলের আনুষঙ্গিক যে সকল যন্ত্রপাতি লাগে, যেমন হেডসেট রয়েছে অথবা চার্জার রয়েছে, এই সব কিছু নিয়ে যন্ত্রাংশ নিয়ে যদি কেউ ব্যবসা শুরু করতে চায় ছোট করে একটা, তার ক্ষেত্রে আপনি কি বলবেন? না, তার ক্ষেত্রে বলবো অনেকে আছে যে দোকান নিতে পারে না, দোকানে অ্যাডভান্স অনেক হয়ে যায়, লাখ 2-1 টাকা অ্যাডভান্স লাগে, মফস্বলে যে কোনো জায়গায় 1-1.5 লাখ টাকা অ্যাডভান্স লাগে। আমি তাদেরকে বলবো তারা যেন, এই যে আপনি স্কোয়ারের কথা বলছেন, স্কোয়ারে কিন্তু 3য় তলা বা 2য় তলায় আপনার মোবাইল পাইকারি অ্যাক্সেসরিজ বিক্রি করা হয়। হুম হুম এখানে 20-30 হাজার টাকার যদি মাল আনতে পারে, হুম হুম। মানে 4 জনের একটা ফ্যামিলি চালানো সম্ভব আমার মনে হয়। মানে আচ্ছা। প্রতি দোকানে দোকানে মাল বিক্রি করলো ওইটা সম্ভব। আর অনেকে আছে যে ইয়ে ওই আপনার পাইকারি মোবাইল এনে দোকানে দোকানে বিক্রি করতে পারে, হুম হুম। এ সম্ভব। মামুন ভাই, আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা ওনার কাছে যদি জানার কোনো থাকে। আম, জানার জায়গাটা হলো যে এই ক্ষেত্রে আপনারা যদি মানে আপনার এক্সপিরিয়েন্স থেকে কি বলে যে যদি আপনি লোনের জন্য বা কোনো ধরনের, যেহেতু এটা আমার স্মল এন্টারপ্রেনারশিপ, ছোট ব্যবসা, সেক্ষেত্রে যদি আপনি লোনের জন্য কোনো ব্যাংক বা কোনো প্রতিষ্ঠানে ট্রাই করার কি কোনো ধরনের সুযোগের জায়গা আছে কিনা, বা এরকম এক্সপিরিয়েন্স যদি আপনি একটু শেয়ার করতেন, তাহলে যারা আসলে ইনফ্যাক্ট এই প্রোগ্রামটা দেখছে তারা উপকৃত হতো, যে আমি যদি এই ধরনের ক্ষুদ্র ব্যবসা করতে চাই সেই ক্ষেত্রে আসলে মানে আমি, কারণ যে ক্ষুদ্র ব্যবসা করবে অবশ্যই তার হয়তো এক ধরনের কি বলে টাকা পয়সাগত এক ধরনের সংকট থাকে, তাহলে সেই ক্ষেত্রে সে কিভাবে এটা মিট করবে? আসলে এটা হচ্ছে, আমি অনেকদিন যাবতই ব্যবসা করছি। তো আমার এই যে সোনালী ব্যাংকের থেকে ঋণ দেওয়ার কথা, কিন্তু সোনালী ব্যাংকে ঋণ দিতে গেলে তারা আগে চাইতেছে আপনার জমির খারিজ কাগজ। আমার তো জমি নেই, আচ্ছা আচ্ছা। আমি কিন্তু ঋণ নিতেছি। এখন সরকার যদি উদ্যোগ না হয়, এখন যে আপনার আশা সমিতি, কিছু সমিতি আছে, তাদের থেকে লোন নেওয়া যায়, কিন্তু তাদের সুদের হারটা অনেক বেশি। মানে প্রথম অবস্থায় লোন নিতে গেলে ওই ব্যবসা টিকানো যায় না, টিকানোটা কঠিন হয়ে যায়। এটি একটি ভালো কথা বলেছেন লিটু ভাই আপনি। সেটি হচ্ছে যে আসলে ব্যবসা শুরু করে প্রথমেই যদি কেউ লোনের উপর নির্ভর হয়ে ব্যবসা করে, সেটি আসলে অনেক টাফ হয়ে যায়। তার কারণ হচ্ছে, একে তো তার নিজের সংসার এটা দিয়ে সে চালাতে হবে, লোনের কিস্তি তাকে টানতে হবে। তো এই ক্ষেত্রে লিটু ভাই আপনার কাছে আমি আরেকটা জিনিস জানতে চাইবো, সেটি হচ্ছে যে বিশেষ করে আরবান এলাকাতে, অর্থাৎ মফস্বলের কথা যেহেতু আপনি বলছেন আপনি সেখানে ব্যবসা করছেন, এখানে আপনার দৈনন্দিন বিক্রির পরিমাণটা কেমন? এখন তো আমরা জানি যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও আসলে নেট চলে গেছে, ইন্টারনেট চলে গেছে, তো একটা চাহিদা তৈরি হয়েছে মোবাইল ফোনের। তো সেই ক্ষেত্রে আপনার বিক্রির পরিমাণটা কেমন? এটি কি এলাকা ভেদে তারতম্য হয়? অর্থাৎ আপনি যেমন সেল করছেন সেটি অন্য জায়গায় না হতে পারে, এমন কিছু? না, আমার তো হচ্ছে বাজারে মেন প্রপারেই আছে আমার দোকানটা। আচ্ছা। আমার মতন 3-4টা ব্যবসায়ী আছে, মোটামুটি ভালোই সেল করে। কিন্তু যারা প্রপার একটু সাইডে পড়ে গেছে তাদের কিন্তু সেলটা আমাদের মতো হয় না। তাদের ক্যাশ ক্যাপিটাল থাকলেও আমাদের মতো সেল করতে পারে না। কারণ আমার দোকান হচ্ছে আপনার মোবাইলটা হচ্ছে দেখা মাত্র অনেকে কিনে। হুম হুম। লেগজিটা আপনার সামনে যেটা পরে আপনি, মানুষ কিন্তু হলো যত কাছে দোকান থাকে তারা কিন্তু ওই দোকান থেকে নিতে চায়। আমার দোকানটা হচ্ছে বাজারে, তো অনেক লোকের সমাগম, 10টা-11টা পর্যন্ত দোকান খোলা থাকলে আমার তো এমনি চলে, কিন্তু সাইডে একটু কম চলে আর কি। আপনার কাছে এর পরবর্তীতে আমি যেটি জানতে চাইবো সেটি হচ্ছে, এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছে, বিশেষ করে যারা ভাবছে যে মোবাইল নিয়ে যারা ব্যবসা করবে, মোবাইলের বর্তমান সময়ে সরকার থেকে আমরা দেখেছি যে বিশেষ করে বিটিআরসি এবং তথ্য মন্ত্রণালয় এবং অনেকেই এই বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে তারা বিবৃতি দিয়েছে। সেটি হচ্ছে যে ইএমআই যে নাম্বারটা থাকে, নকল ফোন সেট, সেগুলি একটা সময় বন্ধ হয়ে যাবে বাংলাদেশে, এমন একটি কথা আমরা শুনেছি। পাশাপাশি যেহেতু একজন নতুন ব্যবসায়ী, সে সেভাবে প্রশিক্ষিত না বা তার পুরোপুরি ধারণা নেই, তাহলে সে যে মোবাইল ফোন সেটটা পাইকারি কিনছে, সে কি করে বুঝবে যে কোনটা নকল কিংবা সে প্রতারিত হবে না? এটা কি করে সে বুঝবে? পাশাপাশি আপনার অভিজ্ঞতা থেকে, আপনি যখন শুরু করেছেন, আপনি কোনো এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন কিনা বা কোনো প্রতারণার সম্মুখীন হয়েছিলেন কিনা? না, একবার মানে শুরুটাই বলি, কেউ যদি শুরু করতে চায় মোবাইল নতুন সেট হ্যান্ডসেট নিবে, তো
তাদের অত টেনশনের কিছু নেই, কারণ প্রত্যেকটা এই কোম্পানির এসআর এবং এরিয়া ম্যানেজার এবং সিএম তারা নিজেরাই প্রত্যেক দোকানে একটা পরিদর্শন করে এবং তারা একটা আইডি করে দিয়ে যায়। ওই আইডি অনুযায়ী তাদেরকে সেট দেওয়া হয়। আর মানে এর বাইরে কিন্তু আগের মতো ছিল না। আর একবার আমার হয়েছিল বলতে মাইনসিং থেকে এক দোকান থেকে সেট আনছি, মেমো করিয়ে আনছি। ওই দোকানদার আবার আরেক যার থেকে সেট আনছিল ওইটা হলো আপনার নকল, তখন নকল ছিল আর কি, সেন্টনের একটা ডিগ্রি মালা ছিল, ওইটা আবার আমি চিনি না। আমার দোকানে সেল করার এক মাসে করেই সেট চলে আসছিল। কিন্তু ওই সিস্টেমটা এখন আর নাই। এখন যা আছে, যে কোম্পানির নাম নিয়েছে সবগুলি অরিজিনালি আছে। মামুন ভাই, আপনার যদি কোনো প্রশ্ন থাকে লিটু ভাইয়ের কাছে। এইটা একটা যেটা বললাম যে এখন একটা ব্যবসা শুরু করার সময়ে মানে যদি একটা তরুণ শুরু করতে চায় সেক্ষেত্রে এই ব্যবসার ক্ষেত্রে লাইসেন্স অথবা মানে ট্রেড লাইসেন্স এইসব বিষয়ের কোনো ধরনের সংকট আপনি ফেস করেছেন বা এটার জন্য কি ধরনের প্রস্তুতি নেওয়া উচিত বলে মানে আপনার এক্সপিরিয়েন্স থেকে যদি একটু শেয়ার করতেন। এটা একদম সহজ একটা ব্যবসা, মানে তেমন টেনশনের কিছু নাই। এটা হচ্ছে যদি একদম তার কাছে কোনো ক্যাশ না থাকে, 8-10 হাজার টাকা ধরে যদি শুরু করতে চায়, সে যে কোনো একটা মার্কেটের সামনে মার্কেটে বসে একটা চেয়ার টেবিল নিয়েও শুরু করতে পারে। চেয়ার টেবিল নিয়েও সে শুরু করতে পারে, তার কোনো লাইসেন্স লাগবে না। সে যখন দোকান নিবে, দোকান নেওয়ার সময় তার ট্রেড লাইসেন্স লাগবে, আর তার ওই দোকানের যে অ্যাডভান্স ওইগুলি লাগবে। আর এমনি আপনার সর্বোচ্চ আমার মনে হয় 20,000 টাকা হলে ভালো একটা ব্যবসা করতে পারে সে। তার কাছে কোনো ব্যাপারই নেই, 20,000 টাকা হলে সে একটা ভালো ব্যবসা করতে পারে। ধন্যবাদ লিটু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সঙ্গে কথা বলে আমরা বেশ কিছু জানতে পারলাম। তবে লিটু ভাইয়ের কথা থেকে একটা জিনিস পরিষ্কার, সেটি হচ্ছে যে লিটু ভাই যেটি বলছে যে আসলে সরাসরি মোবাইলের বিজনেসে যাওয়ার আগে যদি কেউ ফ্লেক্সি কিংবা ওই যে অর্থ লেনদেনের যে অ্যাপসগুলি রয়েছে যেগুলি, সেইগুলির ব্যবসা শুরু করে, পরবর্তীতে সিম একটা ধারণা নিয়ে আস্তে আস্তে সে তারপর মোবাইল ব্যবসায় যাবে, সেটি আসলেই ভালো হয়। আসলে এইখান থেকে যেটি বুঝলাম যে অভিজ্ঞতার ডেফিনেটলি দরকার আছে। মামুন ভাই, আপনার কাছে এবার জানতে চাইবো যেটি, সেটি হচ্ছে যে এই করোনা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে সেটি হচ্ছে যে কোনো চাকরি স্থায়ী নয় আসলে। বিশেষ করে আমাদের সরকারি চাকরিতে কোটা তো খুবই কম, সরকারি চাকরির যেই জায়গা রয়েছে সেটিও খুবই সীমিত এবং সেখানে প্রচণ্ড পরিমাণে কম্পিটিশন রয়েছে। তো সিংহভাগই হচ্ছে বেসরকারি, আর বেসরকারি সেক্টরগুলি খুবই ভার্নারেবল একটা অবস্থার মধ্যে রয়েছে এই করোনাতে। পরবর্তীতে তারা স্ট্যান্ড করে দাঁড়াতে পারবে কিনা সেটি নিয়েও অনেক ধরনের সন্দিহান মত প্রকাশ করা হয়। তো এই ক্ষেত্রে আসলে তরুণদের, আপনি যেহেতু তরুণদের নিয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে, তরুণরা এই ব্যবসার ক্ষেত্রে বা নিজস্ব উদ্যোক্তা বা নিজে উদ্যোক্তা তৈরি হওয়ার ক্ষেত্রে কোন জিনিসগুলি নিয়ে প্রথমে কাজ করা উচিত বলে আপনার মনে হয়? ধন্যবাদ। এটা আসলে মানে খুবই সময় উপযোগী কোয়েশ্চেন যে আসলে তরুণরা ব্যবসা করতে গেলে, কারণ আমি ইউনিভার্সিটিতে দেখেছি অথবা ইউথদের সাথে কাজ করতে সময়ও দেখেছি যে তারা অনেকে বিজনেস নিয়ে চিন্তা করতেছে, ব্যবসাটা করতে চায়, দেখা যায় হুট করে একটা ইনভেস্টমেন্ট করে ফেলে, তখন দেখা যায় যে এক ধরনের সংকটের মধ্যে সে পড়ে যায়। এবং যেটা নিয়ে আপনি বললেন যে এই ইলেকট্রনিক প্রোডাক্টস, আপনি হয়তো জানবেন যে এই বছরটা বেসিক্যালি সরকারের জায়গা থেকে বাণিজ্য মন্ত্রণালয় বলেছে এটা হলো গিয়ে প্রত্যেক বছরে একটা প্রোডাক্টে তারা ওই বর্ষের পণ্য বলে। সো এই বছরটা হলো বেসিক্যালি লাইট ইঞ্জিনিয়ারিং ইয়ার বর্ষ। সো লাইট ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যেমন আপনার এই যে মোবাইল ফোন, তারপর আপনার ইলেকট্রনিক প্রোডাক্টস, টিভি, রেডিও, এই যে এই জিনিসগুলোই হলো ইলেকট্রনিক প্রোডাক্টকে তারা হলো লাইট ইঞ্জিনিয়ারিং বলে থাকে আর কি। সো এটার এক ধরনের হলো গিয়ে বাংলাদেশের চাহিদা তো রয়েছেই, প্লাস হলো গিয়ে ইভেন এটাকে আসলে এক্সপোর্ট করার একটা সুযোগের জায়গা আমাদের দেশে যারা যে বড় প্রতিষ্ঠান যেগুলো আমাদের একেবারে নিজস্ব প্রতিষ্ঠান, তারা তো অলরেডি প্রমাণ করেছে। আমরা ওয়ালটনের কথা বলতে পারি কিংবা মিনিস্টারের কথা বলতে পারি, তারা অলরেডি অনেক বড় ধরনের একটা রেভিনিউ আনছে বাইরে থেকে নিজস্ব প্রোডাক্ট। সো এখন একটা জিনিস যেটা আপনি বললেন যে ইয়তরা আসলে এটা করার আগে কি ধরনের, এখন একটা করোনার সময় যেই ইম্প্যাক্টটা পড়েছে তরুণদের উপরে, যারা চাকরিচ্যুত হওয়ার ফলে দেখা যায় যে তাদের জন্য আসলে সরকারের জায়গা থেকে কিছু ইনিশিয়েটিভের জায়গা রয়েছে,
আর এর পাশাপাশি যেমন একটা হলো সরকার কি কোনো ইনিশিয়েটিভ সোফার নিয়েছে আপনার কাছে? সরকার এরকম থেকে কোনো কিছু কি তথ্য হ্যাঁ, যেমন আছে? হলো আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে কাজ করার সময় মানে সাথে কাজ করার সূত্রে আমরা হয়তো দেখেছি যে তারা কিছু ইনিশিয়েটিভ নিয়েছে। সেই ক্ষেত্রে করোনাকালীন সময়ে ওই মন্ত্রণালয়ের যে কি বলে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আছেন জাহিদ হাসান রাসেল এমপি এবং পাশাপাশি সচিব মহোদয়, ওনাদের যে নেতৃত্বের জায়গায় তারা কিছু ইনিশিয়েটিভ তৎক্ষণাৎ নিয়েছে। একটা হলো যে চাকরিচ্যুত ইয়ুথদের জন্য হলো ট্রেনিংয়ের ব্যবস্থা করা, কারণ এখানে ট্রেনিংয়ে হলো গিয়ে আপনার লাইফ স্টক রয়েছে, সেই ক্ষেত্রে আপনার গবাদি পশুপালন, তারপর এই ধরনের ট্রেনিং প্লাস হলো গিয়ে তাদেরকে লোনের ব্যবস্থা করা। তো তার মানে কি হবে, সে আসলে যেই তরুণটা আসলে ফিরে আসতে পারতেছে না, সো না ফিরে আসার ফলে তাকে যেহেতু আমাকে থাকতে হচ্ছে সে তার অঞ্চলে, সেই ক্ষেত্রে সে এই ধরনের ব্যবসার সাথে সে ইনভলভ হওয়ার সুযোগ আছে। এবং তাকে এই কারণে প্রথম যে জায়গাটা থাকে সেটা ট্রেনিং। আসলে আমি কোনো একটা বিজনেস করতে চাই, আসলে সে সম্পর্কে আমার আইডিয়াটা আছে কিনা, সে সম্পর্কে আমি জানি কিনা, সেটা সম্পর্কে আসলে আমার প্রপার ইনফরমেশনটা আছে কিনা, এবং সরকার থেকে কী ধরনের ফ্যাসিলিটেশন হয়। যেমন আপনি হয়তো জানবেন বা যে সরকার এই বছর বঙ্গবন্ধু ঋণ প্রদান করছে যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে তরুণদেরকে 5 লক্ষ টাকা করে। সো এটা এক ধরনের অপরচুনিটি, এটি অনেক বড় একটা ইনফরমেশন। পাশাপাশি প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন যে মামুন ভাই যখন কথা বলছিল তখন পাশে স্ক্রিনে আমরা দেখছিলাম সুন্দরবন মার্কেটের কিছু ইলেকট্রনিক্স পণ্য, যেটির কথা আপনাদেরকে আমি বলছিলাম। সেটা হচ্ছে যে ফ্যানের কথা বলছিলাম। এই ফ্যানগুলি কিন্তু খুবই কার্যকর এবং দীর্ঘ মেয়াদে চলে। আপনারা বিভিন্ন দোকান, বিভিন্ন শোরুম, বাসা বাড়িতেও দেখবেন যে অলমোস্ট সব জায়গাতে এই ছোট পাওয়ারফুল ফ্যানগুলি রয়েছে। এই ফ্যানগুলির পাইকারি মূল্য কিন্তু মাত্র 400 টাকা থেকে শুরু। আপনি অবাক হতে পারেন, কারণ আমরা যখন দোকান থেকে কিনি তখন সেটি আসলে পাইকারি মূল্যে কিনি না, আমরা খুচরা মূল্যে কিনি, সেখানে 950 টাকা, 1000-1200 টাকাতেও বিক্রি হয়। কিন্তু এই ফ্যানগুলির পাইকারি মূল্য হচ্ছে মাত্র 400 টাকা, 400 থেকে 450, এর মধ্যে হচ্ছে এটি ভ্যারি করে। বিভিন্ন কোয়ালিটির পণ্য এখানে রয়েছে। এখানে ইন্ডিয়ান কিছু রয়েছে, তবে সবচেয়ে বেশি আপনি পাবেন চায়না এবং আমাদের নিজস্ব বাংলাদেশি পণ্য হচ্ছে এই সুন্দরবন মার্কেটে আপনি পাবেন। তো যারা এ ধরনের পণ্য ক্রয় করে ব্যবসা করতে চান তারা অবশ্যই সুন্দরবন মার্কেট থেকে এটি নিতে পারেন। সেখানে আরও কিছু পণ্য রয়েছে যেটি আপনারা সময় সময় দেখে নেবেন। আমরা মামুন ভাইয়ের কাছে আবার যাই। মামুন ভাই, চমৎকার ইনফরমেশন আপনি দিলেন যে 5 লক্ষ টাকা পর্যন্ত যুবদেরকে ঋণ দানের একটা কথা আপনার কাছে শুনলাম। তো এটির ক্ষেত্রে আমাদের যেমন লিটু ভাই যেটি বলছিল যে ব্যাংকে থেকে উনি ঋণের জন্য গিয়েছেন, কিন্তু সেখানে জমি বা বাড়ি মর্টগেজের কাগজ চাইছে, পেপার চাইছে। তো সরকারের এই ক্ষেত্রে আপনি যেটি বললেন, এই ক্ষেত্রে কি এই ধরনের কোনো ধরনের কিছু না, আছে? এই ধরনের কোনো এনগেজমেন্টের মধ্যে থাকে না। বাট সেটা হলো যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তর থেকে যদি কেউ ট্রেনিং নেওয়া থাকে তাহলে তার জন্য জিনিসটা অনেক বেশি সহজতর হয়, কারণ ওই ট্রেনিংটার ফলে সে আসলে স্পেসিফিক সে বলতে পারে যে আমি আসলে এই টাকাটা নিয়ে এই ধরনের উদ্যোক্তা আমি হতে চাই। সো এটা একটা অপরচুনিটির জায়গা যে হলো গিয়ে এই লোনটাকে সে কাজে লাগাতে পারবে। একজন তরুণ হিসেবে 5 লক্ষ টাকা আমার কাছে মনে হয় যে এটা ব্যবসা শুরু করার জন্য একটা ভালো অ্যামাউন্ট। এটা একটা আরেকটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল, সেটা হলো যুব পাইকারি সেল .com নামে একটি ই কমার্স ভিত্তিক একটা ইনিশিয়েটিভ নিয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয়। সেইখানে আপনার এই দেখেন প্রচুর পরিমাণে কিন্তু আমাদের প্রোডাক্ট নষ্ট হচ্ছে, স্পেশালি কৃষি পণ্য। যে গ্রামের কৃষক আমরা দেখতেছি টমেটো কেজি 2 টাকা, কিন্তু ঢাকায় সেটা হলো 40, 45, 50 টাকা। তো এই যে একটা পার্থক্য দামের, এবং দিন শেষে আসলে আমি একজন ভোক্তা হিসেবে আসলে মানসম্মত পণ্যটা আমি আসলে পাচ্ছি কিনা এটা একটা কোয়েশ্চেন থাকে, এবং দামে বেশি দিয়ে কিনতে হয়। তা এই পাইকারি সেল .com এর মাধ্যমে একজন তরুণ এখানে যে সে একজন উদ্যোক্তা হিসেবে কাজ করতে পারে, পার্টনার হতে পারে, সে পার্টনার হয়ে ওইখানে কৃষকের পণ্যটিকে একটা অ্যাপসের মাধ্যমে সে আপ করে দিবে, সেটা আবার এইখান থেকে একজন পাইকার সে আবার এটাকে কেনার একটা সুযোগ আছে। তার মানে দুই সাইড থেকেই কৃষক তার ন্যায্য মূল্য পাচ্ছে, ভোক্তা সে হলো গিয়ে ন্যায্য মূল্যে ক্রয় করতে পারছে, মানসম্মত পণ্য পাচ্ছে, এবং পাশাপাশি এই কিছু উদ্যোক্তা তৈরি হচ্ছে। উদ্যোক্তা বলতে ওইখানে বিক্রয় এন্ডে এবং হলো ক্রেতা এন্ডে আমার এখানে হলো তরুণ উদ্যোক্তারা তাদের পুঁজি ছাড়াই সে উদ্যোক্তা এবং পার্টনার হিসেবে নিজেকে তৈরি করতে পারছে, এবং সে পাশাপাশি অর্থনীতিতে সে কন্ট্রিবিউট করতে পারছে। দেখেন যে আমাদের প্রবৃদ্ধির হার এবং ব্যবসা বাণিজ্য, এবং আমরা সব কিছুই বলছি যে এই সরকারের সময় বলা হচ্ছে যে
2041 সালে উন্নত বাংলাদেশ হবে। তো উন্নত বাংলাদেশ যদি হতে হয় তাহলে আপনি দেখবেন যে আমাদের জনসংখ্যার প্রায় অর্ধেকের বেশি আসলে আমরা অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদেরকে ইনভলভ করতে পারছি না। হ্যাঁ। তো আমাদেরকে এই টোটাল কমিউনিটিকে আর আসলে অর্থনৈতিক করোনা জি করোনা এসে আসলে আমাদের এই পুরো প্রক্রিয়াটাকে আরো স্থবির করে দিয়েছে। আমাদের সঙ্গে লিটু ভাই এখনো আছেন, আমরা একটু তার কাছে আরেকবার যেতে চাই। লিটু ভাই, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। লিটু ভাই, আপনি শুনছিলেন মামুন ভাই বলছিল চমৎকার কিছু ইনিশিয়েটিভের কথা। আপনার কাছে যেটি জানতে চাইবো সেটা হচ্ছে যে এই ব্যবসা করতে গিয়ে আপনি কোনো ধরনের বাধার সম্মুখীন হয়েছেন বা এমন কোনো স্মৃতি যা আপনাকে এখনো কষ্ট দেয়, এমন কোনো অভিজ্ঞতা, তাহলে নতুন যারা আছে তারা সেখান থেকে হয়তো কিছুটা হলেও অভিজ্ঞতা নিতে পারবে। এইখানে যে জিনিসটা আছে এটা হচ্ছে আপনার ওই ব্যবসা করার সময় আমাদের মফস্বলে যেটা হয় এটা হচ্ছে আপনার এই থানা লেভেল যে জিনিসটা হচ্ছে ওইটা হচ্ছে আপনার বাকির একটা বিষয় থাকে। এই এলাকাতে আপনার বাকির যে ব্যবসাটা হয়, বাকি যদি আমরা দেই ওই টাকাটা তুলতে আমাদের কষ্ট হয়। এটা শুধু আমার না, প্রত্যেকটা থানার যত দোকান আছে গ্রামের সবারই একই অবস্থা, কিন্তু জেলা বা বিভাগে এই সমস্যাটা কম হয়। মানে এইটা নিয়ে আমরা অনেক সাফার করি। বাকির ক্ষেত্রে আর কি, বাকি বাকির চাহিয়া ক্ষেত্রে- লজ্জা দেবেন না। তবে এলাকা ভিত্তিক বা যে ধরনের ব্যবসা হলে আসলে বাকির এই বিষয়টাকে এড়িয়ে যাওয়াটাও একটু মুশকিল হয়, কারণ মোটামুটি সবাই চেনা পরিচিত থাকে। সেই ক্ষেত্রে আসলে এটি একটি কঠিন একটি অবস্থা। মানে এইটা কিন্তু আপনার নতুন দোকান যারা আসলে কি করে একটু ভুল করে ফেলায় হ্যাঁ হ্যাঁ। ধরার জন্য। মানে আপনাকে আজকে মামুন ভাই তার দোকানে রেগুলার কাস্টমার, সে কি করবে মামুন ভাইকে বাকি দিয়ে দিবে। মামুন ভাইয়ের লেনদেন কেমন সে কিন্তু জানে না। দেওয়ার পরে আর কি বিপদে পড়ে, তখন কিন্তু তার ব্যবসা 1 বছর 2 বছর পরে সাকসেসফুল হয়ে যায়। লিটু ভাই, আপনার কাছে আরেকটি জিনিস আমি জানতে চাইবো, সেটি হচ্ছে যে বিশেষ করে এই করোনাকালীন সময়ে যারা চাকরি হারিয়েছেন, চাকরি হারিয়ে তাদের শেকড়ে ফিরে গেছেন, সবাই কিছু না কিছু করার কথা ভাবছেন। বিশেষ করে আমরা ব্যবসা নিয়েই আমাদের এই অনুষ্ঠান, ক্ষুদ্র ব্যবসা। আপনার কাছে জানতে চাইবো যে আপনি যখন চাকরি বাকরি ছেড়ে এই ব্যবসাটা শুরু করলেন, সেই ক্ষেত্রে চাকরির যেমন একটা নিশ্চয়তা থাকে যে মাস শেষে একটা স্যালারি, একটা বেতন, মোটামুটি একটা নির্ধারিত বিষয় থাকে, তো এই ব্যবসার ক্ষেত্রে গিয়ে আপনার পরিবারে যে ধাক্কাটা লেগেছিল সেটি আপনি কি করে সামলেছিলেন? সেই সময়ে আপনার পরিবার কি করে আপনি মেনটেন করেছেন? ব্যবসাটা কি, ব্যবসাটা একটা মানে ফ্যামিলি যাদের থাকে, মানে যার ফ্যামিলি আছে তার আসলে মানে কম অ্যামাউন্টে ব্যবসা করা কঠিন হয়ে যাবে। আর মনে করেন যখন ফ্যামিলি নাই, সিঙ্গেল, মানে বাবা মাকে টাকা দিতে হয় না, তখন তার পক্ষে সবকিছু করা সম্ভব, কম টাকায় ব্যবসা করা সম্ভব। কিন্তু ফ্যামিলি থাকলে আসলে কম টাকায় ব্যবসা করা সম্ভব না। আমি আপনাদের মাধ্যমে সরকারকে বলবো যে কোনো কিছু না থাকলেও যেন অনেকে ঋণ দেওয়া হয়। মানে আমার জমি নাই, আমার এই যে আপনার যুব উন্নয়নের কোনো সার্টিফিকেট নাই, মানে সরকার একটা কিছু চায়, মানে লোন দিতে গেলে একটা কিছু চায়। অনেকের শিক্ষাগত যোগ্যতা নাই, তারা কিভাবে চলবে, তাদের দিকেও সরকারকে দেখতে হবে। বুঝতে পেরেছি লিটু ভাই, ধন্যবাদ। মামুন ভাই, আমার একটা কথা ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি মানে আমি আপনার ওই যে ইলেকট্রনিক ব্যবসাটা করতে যাচ্ছিলাম আর কি, জি জি। মানে একটা দোকান নিতে যাচ্ছিলাম, তো আমি এটা মানে কিভাবে করবো, কিভাবে করলে লিটু ভাই, আপনি আমাদের সঙ্গে থাকেন। আমাদের আজকের অনুষ্ঠান আজকে ইলেকট্রনিক্স পণ্য নিয়েই। আপনার সকল তথ্য আপনি খানিকক্ষণের মধ্যেই পেয়ে যাবেন আশা করি। অ্যাটলিস্ট কিছুটা হলেও আপনার আমরা পাশে থাকতে পারবো, এই তথ্য আপনি খানিকক্ষণের মধ্যেই পেয়ে যাবেন আমাদের সঙ্গে। মামুন ভাই, কোনো প্রশ্ন যদি থাকে, বা লিটু ভাইয়ের একটা প্রশ্ন ছিল আপনার কাছে, যে যাদের যুব উন্নয়নের ট্রেনিং নেই কিংবা যাদের এরকম স্থাবর সম্পত্তি নেই, তারা কি কিছু পাবে না সরকারের কাছ থেকে, বা সরকারের ভাবনাটা কি এই ক্ষেত্রে? আমরা কিছু আগে, মানে কয়েকদিন আগেই দেখলাম যে সরকার থেকে এক ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, যে তারা সরকার থেকে বিভিন্ন লোনের ব্যবস্থা করা, যে আপনার হলো গিয়ে মানে সম্পত্তি অথবা আপনার কোনো পেপারস বাদেই তারা এক ধরনের মানে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য, যেমন আপনার হলো গিয়ে কি বলে এসএমই ফাউন্ডেশন, তারা ক্ষুদ্র ক্ষুদ্র লোন দিচ্ছে। পিকেএসএফ বলে একটা অর্গানাইজেশন আছে, তারাও কিন্তু ক্ষুদ্র লোনের ব্যবস্থা করছে। আমার কাছে মনে হয় যে এইসব অর্গানাইজেশনের সাথে আপনারা যদি ইনফরমেশনটা নেন,
তাহলে বোধহয় হলো গিয়ে আপনারা এই লোনের জায়গাটা আপনারা পেতে পারেন আর কি, আমার কাছে মনে হয় আর কি। ধন্যবাদ লিটু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগদান করার জন্য। মামুন ভাই, জি, আমরা প্রায় শেষের দিকেই চলে এসেছি, কাছাকাছি সময়। এই ক্ষেত্রে আপনার কাছে আমার কয়েকটা জিনিস জানার ছিল। লিটু ভাইয়ের প্রশ্ন ধরেই বলতে হয় যে যুব উন্নয়ন অধিদপ্তর দীর্ঘদিন ধরে অনেক ধরনের প্রোগ্রাম করে যাচ্ছে, যেমন ছাগল পালন কিংবা গবাদি পশু পালন, হ্যান্ডিক্রাফটের উপরও তারা ট্রেনিং দিয়ে একটি ছোট অ্যামাউন্ট অফ মানি তারা খুব স্বল্প শর্তে ঋণ দিয়ে দিচ্ছে। এই ক্ষেত্রে এই পর্যায়ে এসে তো তাদের পরিধি নিশ্চয়ই অনেক বেড়েছে, কিন্তু আমি লিটু ভাইয়ের সঙ্গে মানে একটু অ্যাড করে বলতে চাই যে বিশেষ করে গ্রামীণ যে যুব সমাজটা রয়েছে, যারা লিটু ভাই যেটি বললো যে যারা হয়তো শিক্ষিতও না, তারা অনেক সময় অনেক তথ্য জানতেও পারে না, তাদেরকে সম্পৃক্ত করার ক্ষেত্রে কি কোনো উদ্যোগ সরকার নিয়েছে কিংবা নিবে, বা আপনি যে সেক্টর নিয়ে কাজ করছেন সেখানে কোনো প্ল্যানিং তাদেরকে নিয়ে আছে? সেইখান জায়গাটা আমরা বলতে পারি যে এই যে paikarisell.com এর মাধ্যমে আমরা যে কাজটা করছি, এখানে হলো গিয়ে স্পেলবাউন্ড লিওয়ার এবং দ্য আর্ট সোসাইটির সাথে ইনভলভ। সো এই প্রোগ্রাম প্রসেসটার মধ্যে তো সেখানে হলো বিভিন্ন অ্যাপসের মাধ্যমে এই সুযোগ সুবিধাটাতে, এবং যারা তরুণ আছে যে যদি কেউ চায় যে না এই প্রসেসের সাথে ইনভলভ হবে, আমরা ওইখানেই হলো এক ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থা করা, এটা একটা জায়গা দেয়া হচ্ছে। এবং পাশাপাশি হলো গিয়ে যুব উন্নয়ন অধিদপ্তর থেকেই বিভিন্ন যেমন তারা যেটা একটা ইনিশিয়েটিভ নিচ্ছে ভার্চুয়াল স্কিল একাডেমি করা, সেখানে তারা এই প্রত্যেকটা দেখবেন যে জেলা অফিস, উপজেলাতে হলো একটা করে অফিস আছে, সেই ক্ষেত্রে হলো গিয়ে তাদেরকে ওইখানে আসলে পৌঁছানোর যে জায়গাটা, যে আপনি ইনফরমেশন নেয়ার জন্য যে যেতে হবে সেই জায়গাটায় আসলে যাওয়া একটা জায়গা। আরেকটা হলো সোশ্যাল মিডিয়া, এটুআই থেকে যেটা পরিচালিত হচ্ছে। না, এটুআই থেকে না, এটা আসলে যুব ক্রীড়া বিভিন্ন মন্ত্রণালয়ে আছে, বাট যুব ক্রীড়া মন্ত্রণালয় স্পেশালি যেটা করছে সেটা হলো যে তাদের কিন্তু প্রত্যেকটা জেলাতেই হলো গিয়ে একটা অফিস রয়েছে, যুব উন্নয়ন অফিস। সেইখানে যদি হলো গিয়ে কেউ যে যুবক তরুণ সে মোট কথা তাকে যেতে হবে। এবং আরেকটা জায়গা আছে থ্রু সোশ্যাল মিডিয়া, তারা বিভিন্ন ধরনের ইনফরমেশন ডিসেমিনেট করছে। সেই ক্ষেত্রে তাদের ফেসবুক পেজ এবং বিভিন্ন জায়গায় যদি তারা যোগাযোগ করে, সেইখান থেকে তারা ইনফরমেশনটা পেতে পারে এবং তারা উপকৃত হতে পারবে। এটা একটা প্রসেস যে সে ইনফরমেশন জানা এবং নিজেকে ওইভাবে তৈরি করা। আরেকটা হলো যে ট্রেনিং কিন্তু হলো কি আপনি ওইখানে যোগাযোগ করলে ট্রেনিংয়ের ব্যবস্থাটা, ট্রেনিংয়ের জায়গাটা আসলে পাওয়া সম্ভব হয় আর কি। যে আমাদের একটা জায়গা আছে যে আমরা সবাই শুধু ব্যবসা করতে চাই, আসলে ব্যবসা করার জন্য আসলে আমার আসলে কোথায় আমি যেতে চাই ব্যবসা করতে, বা কী ব্যবসাটা করতে চাই, আমার আসলে ওটা সম্পর্কে এক্সপিরিয়েন্স আছে কিনা সেই জিনিসটা, এবং পাশাপাশি হলো কি সেটা সম্পর্কে আমি জানি কিনা। আমি না জেনেই যখন কোনো একটা ব্যবসা শুরু করতে যাব, তখন দেখা যাবে যে অনেক ধরনের বাধা বিপত্তি। যদি আমি একটা এক্সাম্পল দিই, যে স্পেশালি মানে ইউরোপিয়ান কনটেক্সটে, যে ওইখানে যদি সরকারি ফ্যাসিলিটেট করে একজন তরুণকে যে তুমি ব্যবসা করো, এন্টারপ্রেনার হও, ইনোভেশন, সো সেই ক্ষেত্রে সেই ফান্ড করে, এবং ফান্ডের টাকা কিন্তু তাকে ফেরত দিতে হয় না, কিন্তু সরকার একটা প্রসেসের মাধ্যমে সে কিন্তু টাকাটা ফেরত নিচ্ছে। কিন্তু ওই প্রোগ্রামটা, ওই ইনোভেশনটা, ওই স্টার্ট আপটাকে বাঁচিয়ে রাখা বা ওইটাকে সাস্টেন করার দায়িত্বটাও আসলে হলো সরকারের, কারণ আলটিমেটলি এটা কিন্তু যখন সাকসেসফুল না হবে তখন কিন্তু বার্ডেন হয়ে যায়। সো এই ক্ষেত্রে দেখেন একটা যখন একটা ব্যবসা স্টার্ট করতেছে, তার মানে সে সেখানে শ্রম দিচ্ছে, সে টাইম দিচ্ছে, এবং স্পেশালি সে ইনভেস্ট করতেছে, মানি ইনভেস্টমেন্টটা এখানে আছে। তার মানে যদি সেটা সাকসেসফুল না হয়, তাহলে এই টোটাল যে জায়গাটাই, সিস্টেমটাই কিন্তু কলাপস করলো, এবং এটা আলটিমেটলি একটা বার্ডেন হিসেবে তৈরি হলো। সেটা সরকারের জায়গা থেকেও, ইভেন সোসাইটি এবং ফ্যামিলির জায়গা থেকেও একটা বার্ডেন হলো। তো তারপরে তাকে আবার রিস্টার্ট করে একটা জিনিস শুরু করা। তো সেই ক্ষেত্রে একজন যে আসলে সে এন্টারপ্রেনার হবে, সেক্ষেত্রে তাকে আসলে একটা প্রপার প্ল্যানিংয়ের জায়গায় আমার কাছে মনে হয় যে থাকা উচিত, যে সে কোন জিনিসটা নিয়ে ব্যবসা করবে সেটা নিয়ে ট্রেন্ড হওয়া, আরও সে ইন্টারন্যাশনাল মার্কেটটা সেই সম্পর্কে পরিষ্কার তথ্যটাও আসলে জানা উচিত। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা দেখছেন, যেটা মামুন ভাই বলছিল, মামুন ভাইয়ের কথা সূত্র ধরে বলতে চাই, এবং লিটু ভাই যেটি জানতে চাইছিল ইলেকট্রনিক্স। আজকে আমরা মূলত ইলেকট্রনিক্স পণ্য নিয়েই, পণ্যের ক্ষুদ্র ব্যবসা নিয়েই কথা বলছি আমাদের আজকের এই ক্ষুদ্র ব্যবসায়। যারা ইলেকট্রনিক্স পণ্য নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য কিছু তথ্য আমি জানিয়ে দিচ্ছি। আপনি যদি ইলেকট্রনিক্স পাখা
ব্যবসা করতে চান, অর্থাৎ ফ্যান যেটিকে বলি আমরা, সেটি টেবিল ফ্যান, সিলিং ফ্যান, এ জাতীয় ফ্যান নিয়ে যদি ব্যবসা করতে চান, তাহলে আপনাকে যেখানে যেতে হবে সেটি হচ্ছে নবাবপুরের পার্শ্ববর্তী মার্কেট সুন্দরবন। সুন্দরবনের এই মার্কেটের প্রথম তলা থেকে শুরু করে দ্বিতীয় তলা, বিভিন্ন তলাতে আপনি পাবেন এই ফ্যানগুলি পাইকারি মূল্যে একেবারে। বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন কোয়ালিটির ফ্যান আপনি সেখানে পাবেন। সেটির মূল্য 400 থেকে শুরু করে 450 টাকার মধ্যে এই ফ্যানগুলি আপনি সেখানে পাবেন। শুধু তাই নয়, এই ফ্যানের খুচরা যন্ত্রাংশ আপনি সেখানে পাইকারি মূল্যে পাবেন। একটি জিনিস আপনাকে মনে রাখতে হবে, এই ফ্যানগুলি কিন্তু কোনোটি একক হিসেবে বিক্রি হয় না। যেহেতু এটি পাইকারি মার্কেট, সুতরাং এখানে আপনাকে 6টি অথবা 8টি এভাবে রেশিও ধরে আপনাকে কেনাকাটা করতে হবে। এটার মূল্য শুরু হবে 450 থেকে 400 থেকে 450 টাকা এর মধ্যে। পাশাপাশি সুন্দরবন মার্কেটে আপনি আরও যেটি পাবেন সেটি হচ্ছে ফ্যান্সি লাইট রয়েছে। বিশেষ করে মফস্বলে এটি খুব চলে, ছোট ছোট ফ্যান্সি লাইট। সেই লাইটগুলি আপনারা কিনতে পারবেন সেখানে, সেটিও আপনি পাইকারি মূল্যে পাবেন। এর বাইরে আরেকটি জিনিস পাবেন সুন্দরবন বিখ্যাত, সেটি হচ্ছে টর্চ লাইট। বিভিন্ন রকমের টর্চ লাইট রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে। এই টর্চ লাইটগুলি শুরু হয় মূল্য 25 টাকা থেকে শুরু করে সেখানে প্রায় 450-500 টাকা মূল্যেরও টর্চ লাইট রয়েছে। এবং এই টর্চ লাইট বেশিরভাগই আমদানি করা সরাসরি চায়না থেকে। এবং বর্তমান সময়ের এর সিংহভাগ টর্চ লাইটই হচ্ছে চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে, অর্থাৎ এক্সট্রা ব্যাটারির প্রয়োজন নেই, এটি চার্জিংয়ে চলে। এই টর্চ লাইটগুলিও কিন্তু আপনাকে 6টি বা 8টি এই রেশিও ধরে সেখান থেকে কেনাকাটা করতে হবে। আর এর বাইরে সুন্দরবনে পার্শ্ববর্তী যেটি নবাবপুর সবচেয়ে বড় মার্কেট হচ্ছে, হোলসেল মার্কেট হচ্ছে গ্যাং সুইচ বা সুইচের। আমরা যে বাসা বাড়িতে, শিল্প কারখানা বা সব জায়গাতে যে ইলেকট্রনিক সুইচ ব্যবহার করে থাকি, সেটির সবচেয়ে বড় পাইকারি মার্কেট কিন্তু নবাবপুর। এবং সেখানেও আপনারা বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন কোয়ালিটির পণ্য পাবেন খুবই স্বল্প মূল্যে, এবং সেখানেও কোনো খুচরো মূল্য নেই, সব পাইকারি মূল্যে কিনতে হবে। তো এখানে আপনারা চলে আসতে পারেন, বিশেষ করে নবাবপুরে এবং তার পার্শ্ববর্তী সুন্দরবন মার্কেটে। তবে ক্ষুদ্র ব্যবসায়ী ভাই এবং বন্ধুরা, আপনাদেরকে একটি জিনিস বলবো, সেটি হচ্ছে যেহেতু আপনি এই ব্যবসাটি প্রথমবারের মতো শুরু করছেন, সুতরাং হুট করেই কোনো কিছু শুরু করবেন না। সবার আগে আপনাকে যেটি করতে হবে, আপনি একটু 2 দিন সময় নিয়ে বিভিন্ন মার্কেট ঘুরে কথা বলুন ব্যবসায়ীদের সঙ্গে, তারা কত করে বিক্রি করছে, কিভাবে বিক্রি করছে। পরবর্তীতে আপনি চলে যান যে দুটো মার্কেটের কথা বললাম, সুন্দরবন মার্কেট অথবা যেটি সুন্দরবনের পার্শ্ববর্তী নবাবপুর, সেখানে গিয়েও আপনি 2 দিন পুরো মার্কেট ঘুরে দেখুন। অসংখ্য দোকান রয়েছে সেখানে, 1 দিন 2 দিনে আপনি পুরো জায়গা শেষ করতে পারবেন না ঘুরে। আপনি যত বেশি মার্কেটে ঘুরবেন, যত বেশি দোকানে ঘুরবেন, পণ্যের ভ্যারাইটি তত বেশি জানতে পারবেন। তখন আপনার জন্য এটিকে পারচেস করা বা কিনে নিয়ে ব্যবসা করাটা আরও সহজ হবে। সুতরাং আজকে মামুন ভাই আমাদের অতিথি যেটি বলছিল, অভিজ্ঞতার আসলে কোনো বিকল্প নেই, কিন্তু যেহেতু এই ক্ষেত্রে অভিজ্ঞতা নেওয়ার মতো সময়ও আমাদের নেই, তার কারণ হচ্ছে অনেকেই এখন বেকার জীবনযাপন করছি, আমরা কিছু একটা শুরু করতে হবে। সুতরাং আপনারা এই ইলেকট্রনিক্স পণ্য নিয়ে অনায়াসেই ব্যবসা করতে পারেন, লাভের পরিমাণ খুবই ভালো। তবে আপনাকে খানিকটা হলেও দেখে শুনে বুঝে তারপর কিন্তু শুরু করতে হবে। মামুন ভাই, আমরা প্রায় শেষ, তবে শেষের আগে আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন, ছোট্ট করে উত্তর চাইব। সেটি হচ্ছে যে আপনি বহুদিন ধরে ইউথ নিয়ে কাজ করছেন, জাতিসংঘের যেই সংস্থাতে আপনি ছিলেন তাদেরকে নিয়ে অনেক দিন ধরে কাজ করেছেন। তো আপনার কাছে যেটি জানতে চাইবো সেটি হচ্ছে যে চাকরির পেছনে ছোটা, এই যে আমাদের মানসিকতা, করোনা আমাদের বুঝিয়ে দিয়েছে যে সেখান থেকে আমাদের ফিরে আসা উচিত। তো এখনকার যারা ইউথ রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার শেষ মেসেজ কি হবে? আমার কাছে মানে তাদের জন্য মেসেজ যেটা হলো যে আগে নিজেকে তৈরি করা, যে আসলে এই সময়টাতে আপনি দেখেন আমরা বলতেছি সংকট মহামারী, কিন্তু পাশাপাশি কিন্তু একটা অপরচুনিটির জায়গাও আমার ক্রিয়েট হয়েছে, সেটা হলো টেকনোলজির সাথে নিজেকে অ্যাডজাস্ট করা, অ্যাডাপ্ট করে নেয় এবং পাশাপাশি সেটার সাথে অ্যাক্ট করা। তার মানে সেখানে হলো গিয়ে আমাকে এখন হয়তো টেকনোলজির সাথে করে আমাকে ডিজাইনিং, আমাকে প্রোগ্রামিং, আমাকে সফটওয়্যারের সাথে এনগেজমেন্টের ব্যাপারটা, যদি এই ধরনের জায়গায় সে নিজেকে এক্সপার্টাইজ করতে পারে পড়াশোনার পাশাপাশি, তাহলে দেখা যাবে যে এই করোনার এটাকে একটা অপরচুনিটি হিসেবে আমরা দেখতে পাই। সো তরুণদের কাছে যেটাই আমার বলা, যে পড়াশোনার পাশাপাশি সে শুধুমাত্র চাকরির জন্য যে যেতে হবে তা না, এই ট্রেনিংগুলোকে নিজের মধ্যে নেয়া এবং এই এক্সপার্টাইজগুলোকে এই কাজে লাগানো,
এবং আমি যে পড়াশোনাটা করছি সেটার পাশাপাশি আমাকে আসলে ঠিক করতে হবে কি আসলে করতে চাই, সেটা অনুযায়ী আমাকে আগায় যাওয়া। এখন আমার এই করোনার সময় দেখবেন যে চাকরি যেমন চলে যাচ্ছে, আবার চাকরি কিন্তু অনেকে পাচ্ছে, কারা? যারা টেকনোলজিক্যালি আসলে অ্যাডভান্স, যারা আসলে ওয়েব যারা ডেভেলপমেন্টে সবাই এখন ট্রেন্ড দেখেন লোকজন যে চাইছে। মানে আপনার ডিজিটালি যে আসলে বেশি এক্সপার্ট, ডিজিটালি যারা আসলে ট্রেনিং আছে, ডিজিটালি যে আসলে কানেক্টেড, যে আসলে ডিজিটালটা বোঝে। কারণ এখন আপনি দেখেন সবকিছু কিন্তু ফেসবুক, ইউটিউব, আমরা আজকে যে প্রোগ্রামটা করছি সেটাও ইন্টারনেট, কিন্তু সম্পূর্ণ ইন্টারনেট নির্ভর। সবকিছুই কিন্তু আসলে ইন্টারনেট। তবে ডিজিটালের যে ব্যাপারটা সেটা যদি সে ভালো করে বোঝে, ট্রেন্ড হয় এবং আরো বেশি সে রিসার্চ করে এটা নিয়ে। আরেকটা জায়গায় দেখেন যে ওয়েব ম্যানেজমেন্ট, ওয়েব পোর্টাল, আপনি কোনো কিছু করতে গেলে আসলে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে আমরা কথা বলি, মানে সেই জায়গাটা একটা এক্সপার্টাইজের আমার কাছে মনে হয় যে দরকার আছে। সো এই ধরনের টেকনোলজিক্যাল জায়গাটাকে যদি পড়াশোনার পাশাপাশি সে অ্যাডাপ্টেশনের মধ্যে নিয়ে আসতে পারে এবং সেটা যদি সে যদি নিজেকে তৈরি করে ফেলতে পারে, তাহলে দেখা যাবে যে একটা কয়েকটা ডাইমেনশনে সে নিজেকে তৈরি করতে পারবে এবং সেটা যে কোনো সিচুয়েশনই হোক না কেন এখন সে অ্যাডাপ্ট করে নেওয়া সম্ভব। কারণ আমি দেখছি প্রচুর পরিমাণে চাকরির সুযোগের জায়গা আসছে যারা আসলে টেকনোলজিক্যালি এই ছোট ছোট নলেজ, যারা টেকনোলজিক্যালি অ্যাডভান্স এবং নিজেদেরকে মানিয়ে নিয়েছে। মামুন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ক্ষুদ্র ব্যবসায় সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমাদের ক্ষুদ্র ব্যবসার আজকের এপিসোডের সময় প্রায় শেষ। আমরা বিদায় নেব আপনাদের কাছ থেকে। তবে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, যারা আজকের পর্বটি মিস করে গেছেন, অর্থাৎ আমাদের এই লাইভটি সরাসরি মিস করেছেন, আপনাদের বন্ধু ভাই যারা রয়েছেন তাদেরকে আপনারা জানিয়ে দিতে পারেন আমাদের এই পুরো পর্বটি ইনডেপথ প্রতিবেদন সহ, অর্থাৎ যেটির কথা বলছিলাম আপনাদেরকে পুরনো ঢাকার নবাবপুরের, সেই প্রতিবেদনের সমগ্র প্রতিবেদনটি সহ আপনারা এই এপিসোডটি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন এবং সেখান থেকে নিশ্চয়ই আপনারা উপকৃত হবেন। আগামী পর্বে আমরা এই ক্ষুদ্র ব্যবসার আরও একটি সেগমেন্ট নিয়ে কথা বলবো। পাশাপাশি আপনাদের কাছে আমরা জানতে চাইবো, সেটি হচ্ছে যে আপনারা আসলে ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে আর কোন কোন পণ্যের ব্যাপারে আপনারা আগ্রহী, সেটি আমাদেরকে কিন্তু আমাদের এই অনুষ্ঠানের নিচে, যে ভিডিওটির নিচে, সেটি আপনারা কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন। আমরা চেষ্টা করব সেই পণ্যের বিষয়ে সকল তথ্য সহ আপনাদের সামনে হাজির হতে। পাশাপাশি সেখানে একটি ইনডেপথ প্রতিবেদনও থাকবে, যেখানে আপনারা সেই পণ্যের পাইকারি বাজার, সেই পণ্যের উৎপাদন, সেই পণ্যের বিপণন এবং সেই পণ্যের মার্কেট চাহিদা, এই সব কিছু আপনারা সেখানে পাবেন, এই প্রত্যাশা আপনাদের কাছে আমরা রাখছি। আজকে এ পর্যন্তই, আপনাদের সবাই কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি রাজু। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।